আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সকল সদস্য সহ করোনার এই ক্লান্তিকালে তোমরা অসীম দয়াময় আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছ। প্রিয় শিক্ষার্থী, ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত আছো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এর চতুর্থ ব্যবহারিক এবং শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আজকে সরলরৈখিক, ক্রমহ্রাসমান এবং আরেকটি অঙ্ক দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, যেটা 2015 থেকে 2019 কোনো বোর্ডে আসেনি, কিন্তু এমসিকিউতে এই বর্ষ সংখ্যার সমষ্টি থেকে অনেক প্রশ্ন এসেছে, তাই আমরা এই অঙ্কটা তোমাদের সামনে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে ফোনে কথা বলো, অথবা মেসেঞ্জার বা ইউটিউবে তোমাদের কোনো মন্তব্য দিলে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি। মহান আল্লাহ নামে শুরু করছে। শিক্ষার্থী, আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2015। গল্পটা হচ্ছে এমন: 2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখ জামান ব্রাদার্স 10,50,000 টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ 35,000 এবং সংস্থাপন ব্যয় 15,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং এর ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একটি মেশিন ব্যবহার উপযোগী করার পূর্ব পর্যন্ত যত খরচ, সব খরচকে ওই সম্পদের জন্য ডেবিট করতে হয়, সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে আমাদের এখানে মেশিনের ক্রয় মূল্য 10,50,000, বহন খরচ 35,000, সংস্থাপন ব্যয় 15,000, সবটাই যোগ করে আমার হবে মেশিনের মূল্য। এবং সরলরৈখিক পদ্ধতিতে যখন আমি অবচয় ধার্য করব তখন আমার ভগ্নাবশেষ মূল্যটা বিবেচনা আনতে হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাকে কিন্তু বিবেচনায় আনতে হবে না ভগ্নাবশেষ মূল্য। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে মেশিনটির সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্যের হার নির্ণয় করো। আমরা সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্যের হার নির্ণয় করব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 5 বছরের যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলেছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। নেক্সট, ক্রমহ্রাসমান ভিত্তিতে 5 বছরের পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্রমহ্রাসমানে কোনো হার দেয়া নেই বা অবচয়ের নির্দিষ্ট পরিমাণও দেয়া নেই। আমাদেরকে কিন্তু যখন পুঞ্জীবিত অবচয় আমরা করব তখন আমাকে অবশ্যই সেই অবচয়টা বের করে নিতে হবে। আর এখানে ক্রমহ্রাসমান এবং সরলরৈখিক দুইটা পদ্ধতি একই অঙ্কে চাওয়ার কারণেই মূলত আজকে আমরা এই অঙ্কটা প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে নিয়েছি। আমরা আশা করি বিগত ক্লাসগুলো তোমরা বাসায় অনুশীলন করেছ এবং আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের তোমাদের পূর্ণতা আসবে, এটাই আমাদের বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী, আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ধারণ করতে বলেছে, আর আমরা জানি অবচয়ের হার ইকুয়াল হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। আমরা যদি মান বসিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অবচয়ের হার 20%। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলেছে। আমরা যন্ত্রপাতি হিসাবটা প্রস্তুত করতে চাই প্রিয় শিক্ষার্থী, যেখানে আমাদের বোঝার বিষয় আমাদের সরলরৈখিক পদ্ধতি হোক আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি হোক। আমরা জানি সম্পত্তি যে মূল্যে ক্রয় করা হয়েছে বা সম্পত্তির যে মূল্যটা, সেই মূল্যটাই সম্পত্তির আয়ুষ্কাল অবধি, শেষ জীবন অবধি আমাকে টেনে নিতে হবে। তা প্রিয় শিক্ষার্থী, আমরা যন্ত্রপাতি হিসাবটা একটু দেখার চেষ্টা করি, যেখানে আমরা যখন সম্পত্তি ক্রয় করেছি আমরা জাবেদা করি যন্ত্রপাতি ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো আমরা ডেবিট পাশে যেহেতু চলমান জের স্টক নিয়েছি, তাই আমরা ডেবিট কলমে, টাকার কলমে আমরা টাকা বসাচ্ছি 11 লাখ। কি করে হলো? আমাদের মেশিনের মূল্য প্লাস বহন খরচ প্লাস হচ্ছে সংস্থাপন ব্যয় যোগ করে আমরা পেয়েছি 11 লক্ষ। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় বছরে যেহেতু নতুন করে কোনো আমি মেশিন ক্রয় করিনি, সো ব্যালেন্স বা উদ্বৃত্ত 11 লক্ষ।
তৃতীয় বছরও আমার ঠিক উদ্বৃত্ত 11 লক্ষ, চতুর্থ বছরও ঠিক উদ্বৃত্ত 11 লক্ষ, এবং পঞ্চম বছর যেখানে আমি দেখাচ্ছি উদ্বৃত্ত 11 লক্ষ। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে পঞ্চম বছরে কিন্তু আমরা চাইলে আমাদের যেহেতু সংস্থাপন ব্যয়, আমাদের যেহেতু মেশিনের ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা থাকবে, সেই হেতু আমরা লাস্ট বছর এটা সমন্বয় করে দিব যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করব, কিন্তু আমরা জেরে খতিয়ানে এই টাকাটাই দেখাতে পারি যেহেতু নতুন করে সম্পত্তি আমি ক্রয় বা বিক্রয় করিনি। আশা করি যন্ত্রপাতি হিসাবের খতিয়ানটা প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে আসি পুঞ্জীবিত অবচয় হিসাব। প্রিয় শিক্ষার্থী, পুঞ্জীবিত অবচয় হিসাবে আমাদের প্রথম বছরের যে অবচয় আমাদের হয়েছে প্রথম বছরের, সেটা হচ্ছে আমাদের 2,15,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই যে পুঞ্জীবিত অবচয় আমাদের 2,15,000 টাকা, এইটা আমরা কিভাবে নির্ধারণ করেছি এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের এখানে বলেছে ক্রয় মূল্য ভিত্তিতে 5 বছরের পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করতে, তাহলে আমরা একটু বিষয় লক্ষ্য করি। ক্রয় মূল্যের ভিত্তিতে আমাকে বলেছে পুঞ্জীবিত অবচয়, এখানে কিন্তু বলে দেয়নি সরলরৈখিক পদ্ধতি বা কুরমরা সমান জের পদ্ধতি। তাই প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু সুবিধা নিতে পারি, যেহেতু কুরমরা সমান জের পদ্ধতির কোনো হার উল্লেখ নেই, শুধু কুরমরা সমান জের ভিত্তিতে আমাকে শুধু যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে বলেছে, সেটা কুরমরা সমানের ভিত্তিতে বলুক আর সরলরৈখিক পদ্ধতিতে বলুক, আমার কিন্তু সম্পত্তির মূল্য যেটা আমরা দেখাচ্ছি একই দেখাবো, সেটা যে পদ্ধতি হোক না কেন। পুঞ্জীবিত অবচয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের সরলরৈখিক পদ্ধতির অবচয়ের হার দেয়া আছে, সো প্রিয় শিক্ষার্থী, আমরা সেই 20% হারে অবচয় ক্যালকুলেশন করতে পারি। তার মানে প্রতি বছর আমাদের অবচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 2,15,000 টাকা। এটা কিভাবে আমরা ওই 11 লক্ষ টাকা থেকে সংস্থাপন ব্যয় ভগ্নাবশেষ মূল্য যেটা রয়েছে 30,000 টাকা, সেটা বাদ দিয়ে তার উপরে কিন্তু আমরা অবচয় ক্যালকুলেশন করব, তাতে 2,15,000 টাকা। আর আমরা জানি পুঞ্জীবিত অবচয়ের জন্য একটাই জাবেদা হয়েছে, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। সো আমরা অবচয় হিসাব লিখে আমরা টাকাটা বসাবো ক্রেডিটে, ব্যালেন্স যেহেতু কোথাও নেই, সো টাকা চলে যাচ্ছে ক্রেডিটে। ঠিক দ্বিতীয় বছর আমাদের অবচয় হিসাব লিখে প্রথম আমরা ব্যালেন্সটা বসাবো 1 তারিখ দিয়ে, এরপরে অবচয় হিসাব লিখে টাকা বসাচ্ছি, আমাদের টাকা হয়ে যাচ্ছে 4,18,000, ওখানে 2,15,000। সো এইভাবে তৃতীয় বছর আমরা ব্যালেন্স বসাবো, তারপরে টাকা 2,14,000, এরপরে ঠিক চতুর্থ বছর আমরা একই কাজ, এবং পঞ্চম বছরও ঠিক একই কাজ। আমরা এটা ক্লোজ করে দিব আমাদের আর্থিক অবস্থার আর্থিক বিবরণীতে। সো এখানে আমাদের টোটাল পুঞ্জীবিত অবচয়ের যেটাই আমরা দেখাতে পারি, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ। আমরা আবারও যেই বিষয়টা রিপিট করব প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয়ের হার চেয়েছে, আমরা অবচয়ের হার বের করেছি। দ্বিতীয়, তোমরা যাতে তোমাদের সাথে প্রশ্ন করতে একটু চালাকি করেছে যে কুরমরা সমান জের পদ্ধতিতে 5 বছর যন্ত্রপাতি হিসাব, আমরা আবারও বলি সেটা কুরমরা সমান জের পদ্ধতি হোক, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি হোক, যন্ত্র ঘন্টা হার পদ্ধতি হোক, অথবা সরলরৈখিক পদ্ধতি হোক, যেই পদ্ধতি হোক না কেন, যন্ত্রপাতি বা সম্পদ আমরা যেই মূল্যে ক্রয় করেছি ঠিক হিসাবকালের শেষ দিন পর্যন্ত আমরা কিন্তু তার আয়ুষ্কালের শেষ দিন পর্যন্ত আমরা ওই মূল্যটাই কিন্তু শো করব। এই বিষয়টা প্রিয় শিক্ষার্থী আমাদের মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পত্তিটা আমি ক্রয় বা বিক্রয় না করি। ঠিক পুঞ্জীবিত অবচয় হিসাব আমাদের যেহেতু এখানে 5 বছরের চেয়েছে, আমরা ঠিক 5 বছরেরই পুঞ্জীবিত অবচয় হিসাবটাও আমরা ওই জের পর্যন্ত টেনে নিয়ে যাবো, এটাকে ক্লোজ করব আর্থিক বিবরণীতে। এই বিষয়টা প্রিয় শিক্ষার্থী মাথায় রাখতে হবে। তোমার মাঝখানে খ নম্বরে কর্মরা সমান বলেছে, তার মানে তুমি কষ্ট করে আবার কর্মরা সমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ধারণ করে অবচয় নির্ণয় করতে হবে, এই কাজটি করার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট তোমার সাথে একটু চালাকি, সেই চালাকিটা আমাদের বুঝতে হবে। যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয়ের হার বের করা আছে, সো আমরা সরলরৈখিক ভিত্তিতেই অবচয় ক্যালকুলেশন করে পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি হিসাবে আমরা প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি এবার তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বন্যা ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1 জানুয়ারি 2014 সালে 6,80,000 টাকা মূল্যের একটি নতুন মেশিন ক্রয় করে। কোম্পানি প্রত্যাশা করে মেশিনটির কার্যকাল আয়ুষ্কাল 4 বছর এবং কার্যকাল আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা যে গল্পটা পেয়েছি তার জিসটা দাঁড়াচ্ছে এরকম: ক্রয় মূল্য 6,80,000, এর সাথে নতুন কোনো খরচ করতে হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্কাল 4 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 40,000। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা আমরা বলবো, সেটা হচ্ছে যদি আমাদের ভগ্নাবশেষ মূল্য সকল ম্যাক্সিমাম অবচয় ধার্যের পদ্ধতিতেই সম্পত্তির মূল্য থেকে বাদ দিতে হয়, শুধুমাত্র ক্রমহ্রাসমান বা দ্বৈত হ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেওয়া হয় না অবচয় ধার্যের ক্ষেত্রে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ক্রমহ্রাসমান বা দ্বৈত হ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির মূল্যের উপরই সরাসরি হার দিয়ে অবচয় নির্ণয় করা হয়। বাকি বেশিরভাগ পদ্ধতিতেই তোমার অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধার্য করা হয়। অবচয়যোগ্য মূল্যটা কি? সেটা হচ্ছে যে সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের কাছে চাওয়া হয়েছে, প্রিয় শিক্ষার্থী, বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করো। বর্ষ সংখ্যার সমষ্টি। সো এখানে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় একটি সূত্র আছে, সূত্র দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। নেক্সট, বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতিতে অবচয় নির্ণয় করে 4 বছরের অবচয় সারণী। আমরা জানি অবচয় সারণীতে কি বিষয় থাকতে হবে? অবশ্যই বার্ষিক অবচয়ের পরিমাণ এবং পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ প্রিয় শিক্ষার্থী অন্তর্ভুক্ত করতে হবে। সর্বশেষ আমাদের কাছে বলেছে 4 বছরের জন্য অবচয় হিসাব তৈরি করো, যেগুলো এর পূর্বে আমরা করে আসছি। এখন আরেকবার আমরা দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। চলো আমরা দেখি বর্ষ সংখ্যার সমষ্টিতে কিভাবে নির্ণয় করা হয় বর্ষ সংখ্যার সমষ্টি, যেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে এরকম, যে বর্ষ সংখ্যার সমষ্টি ইকুয়াল একটা সূত্র দেয়া আছে, ইকুয়েশন n × n + 1/2। আমরা n বলতে বুঝবো আয়ুষ্কাল, এখানে আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। সো আমরা যদি মান বসাই আমরা পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী 10। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমাকে যেহেতু অবচয় সারণী তৈরি করতে বলেছে, এর আগে আমাকে অবচয়যোগ্য মূল্যটা নির্ধারণ করে নিতে হবে। আর আমরা জানি অবচয়যোগ্য মূল্য ইকুয়াল সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে আমি ক্রয় মূল্য লিখেছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সম্পত্তির মূল্য লেখাটাই যৌক্তিক, কারণ একটা সম্পদ ক্রয় মূল্য থাকে, তার সাথে বহন খরচ থাকতে পারে, সংস্থাপন ব্যয় থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, ডক চার্জ থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, যা সব যোগ করেই কিন্তু সম্পত্তির মূল্য হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এখানে ক্রয় মূল্য ছাড়া অন্য কোনো খরচ নেই বিধায় ক্রয় মূল্য লিখেছি। যদি অন্যান্য কোনো খরচ থাকতো সেই ক্ষেত্রে আমরা সম্পত্তির মূল্য প্রিয় শিক্ষার্থী লিখতে পারি। বাদ ভগ্নাবশেষ মূল্য দিয়ে আমরা অবচয়যোগ্য মূল্য পাচ্ছি 6,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অবচয় সারণী করব, যেখানে আমরা দেখাবো বছর, অবচয়যোগ্য মূল্য, ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে ফ্যাক্টর বলতে পারি আমরা, বার্ষিক অবচয় এবং হচ্ছে পুঞ্জীবিত অবচয়। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি আমাদের অবচয়যোগ্য মূল্য প্রতি বছর সমান থাকবে। তার মানে 4 বছরের আমাদের যে শুরু হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত 2014 থেকে 17 পর্যন্ত অবচয়যোগ্য মূল্য 6,40,000 টাকা প্রিয় শিক্ষার্থী আমরা বসাবো। এবং ফ্যাক্টরটা লক্ষ্য করি, যেহেতু প্রথম বছরে যখন অবচয় আমরা ক্যালকুলেশন করব, তার মানে সম্পদটার টোটাল জীবনটা আমাদের সামনে রয়েছে 4 বছর। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে 3 বছর, তারপরে আরেক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর 2 বছর, তারপরে আমাদের 1 বছর। কি হবে তাহলে? প্রথমে ফ্যাক্টরটা হচ্ছে 4 ভাগ, আমাদের যেহেতু বর্ষ সংখ্যা সমষ্টি নির্ধারণ করেছি 10/10। দ্বিতীয় বছর আমাদের হচ্ছে 3/10। তৃতীয় বছর ফ্যাক্টরটা হচ্ছে 2/10। চতুর্থ বছর হবে প্রিয় শিক্ষার্থী 1/10। এখানে প্রিয় শিক্ষার্থী একটু মিস্টেক আমি লক্ষ্য করছি, যেখানে 3 বলা আছে। না প্রিয় শিক্ষার্থী, তৃতীয় বছর হবে 2 এবং চতুর্থ বছর হবে 1। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। অবশ্যই আমরা ক্যালকুলেশন সময় প্রকৃতটা করা হয়েছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক, তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য করবা। যেখানে হবে 4,
সর্বশেষ টোটাল যত বছর আয়ুষ্কাল থাকবে প্রথম বছর সেটাকেই দিতে হবে, আর ভাগ দিতে হবে বর্ষ সংখ্যা সমষ্টি দিয়ে। তারপর প্রতি বছর এক এক করে কমতে থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। আমরা বার্ষিক অবচয় ইকুয়াল টু অবচয়যোগ্য মূল্য গুণ দিয়েছি তার অবশিষ্ট জীবন ভাগ হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। আমরা সেইভাবে প্রথম বছর অবচয় পেয়েছি 2,56,000, দ্বিতীয় বছর 1,92,000। আমরা পুঞ্জীবিত অবচয়ের সাথে যোগ করলে দ্বিতীয় বছরের পুঞ্জীবিত অবচয় 4,48,000। তৃতীয় বছর আমরা যদি সেটার সাথে যোগ করি 1,28,000 হচ্ছে 5,76,000, এবং তার সাথে 64,000 যোগ করলে আমাদের সেই সম্পত্তির মূল্য দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থী 6,40,000। প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারছি, আশা করি তোমরা বাসা আরেকবার প্র্যাকটিস করো। এখানে আবারও পরে ফ্যাক্টরটা হবে 4/10, 3/10, 2/10 এবং 1/10। এখানে যে ত্রুটিটা আছে তোমরা একটু নিজেদের কারেকশন করে নিবা, বাসায় প্র্যাকটিস করতে গেলেই এই বিষয়টা তোমাদের নখদর্পণে চলে আসবে প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে অবচয় হিসাব চাওয়া হয়েছে। সো অবচয়ের জন্য আমরা জানি দুইটা জাবেদা প্রতি হিসাবকালে করতে হয়। 1 নাম্বার জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। 2 নাম্বার জাবেদা হচ্ছে অবচয় বন্ধের জন্য, তখন আমরা জাবেদা করি আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা জার্নালই কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। সো আমরা দুইটা জার্নাল প্রিয় শিক্ষার্থী এখানে করব। খতিয়ানে দুইটা জার্নাল পোস্টিং দিতে হবে। এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রতি বছর আমার অবচয়টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই চেঞ্জেবল অবচয় মূল্যটা বসাতে হবে, যেটা সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর সমান, কিন্তু এখানে কিন্তু প্রতি বছর সমান না, আমাকে চেঞ্জেবল। সো আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে প্রিয় শিক্ষার্থী। সো আমরা এখানে প্রথমে আসি, যেহেতু অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট আমরা লিখবো পুঞ্জীবিত অবচয়, ডেবিট কলামে টাকা বসাবো, এবং ব্যালেন্স যেহেতু ডেবিটে বা ক্রেডিটে কোনো টাকা নেই, ব্যালেন্স আমার সরাসরি ডেবিটে বসে যাবে 2,56,000। সেকেন্ড আমার জাবেদা হয়েছে বিশদ আয় বিবরণী ডেবিট এবং অবচয় হিসাব ক্রেডিট। সো আমি এখানে আয় বিবরণী লিখবো টাকা ক্রেডিটে, যেহেতু অবচয় ক্রেডিট হয়েছে ব্যালেন্স আমার নীল হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় বছরে আমরা পুঞ্জীবিত অবচয় ডেবিটে 1,92,000, ব্যালেন্সে 1,92,000 এবং বিশদ আয় বিবরণী লিখে ক্রেডিটে 1,92,000, ব্যালেন্স হয়ে যাচ্ছে নীল। তৃতীয় বছর আমরা আবার লিখবো সেই পুঞ্জীবিত অবচয় হিসাব, টাকা ডেবিটে 1,28,000, ব্যালেন্সে ডেবিটে 1,28,000। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু আমাদের আবার বন্ধ করতে হচ্ছে, সো বিশদ আয় বিবরণী ক্রেডিটে 1,28,000, ব্যালেন্স নীল হয়ে যাচ্ছে। নেক্সট পরবর্তী বছর আমার পুঞ্জীবিত অবচয় 64,000 ক্রেডিটে, ব্যালেন্স ক্রেডিটে ডেবিটে 64,000, ব্যালেন্স ডেবিটে 64,000 এবং বিশদ আয় বিবরণী লিখে ক্রেডিটে 64,000, ব্যালেন্স কিন্তু প্রিয় শিক্ষার্থী আমার নীল হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে অবচয় খরচের জের কখনোই পরবর্তী বছরে স্থানান্তর হয় না এবং এটা জিরো হয়ে যাবে প্রতি বছর। সেই কাজটাই আমরা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে এটা টিসকেও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার কাছে যেটা ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটা অঙ্ক এখানে আলোচনা করার চেষ্টা করেছি, একটা সরলরৈখিক পদ্ধতির হার এবং ক্রমহ্রাসমান জের দিয়ে যন্ত্রপাতি হিসাব। কিন্তু মাথায় রাখতে হবে ক্রমহ্রাসমান হোক আর সরলরৈখিক হোক, যেই পদ্ধতি হোক না কেন, সম্পদ হিসাবের কোনো পরিবর্তন হবে না। সম্পত্তির মূল্যটাই আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে হবে, নতুন ক্রয় বা বিক্রয় না হওয়া পর্যন্ত। পুঞ্জীবিত অবচয় সেখানে করেছি, কিন্তু কোনো অবচয় পদ্ধতির কথা বলেনি। সো সরলরৈখিকের যেহেতু হার দেয়া আছে, আমাকে কিন্তু এই কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থী। এই বোধটুকু, এই বিবেচনাটুকু প্রিয় শিক্ষার্থী আমার মধ্যে থাকতে হবে যে আমি কি ক্রমহ্রাসমান জের দিয়ে আবার কাজ করব, না সরলরৈখিক হার দেওয়া আছে সেটা দিয়ে করব। এরপরে প্রিয় শিক্ষার্থী আমরা শেখার চেষ্টা করেছি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির হার এবং ফ্যাক্টরটা। আমরা জানি আয়ুষ্কাল যত থাকবে প্রথম বছর সেই আয়ুষ্কালটা বসাতে হবে, ভাগ দিতে হবে বর্ষ সংখ্যা সমষ্টি। দ্বিতীয় বছর তার থেকে 1 কমবে, তৃতীয় বছর তার থেকে 1, এইভাবে কমতে কমতে সে শেষ হয়ে যাবে ফ্যাক্টর। এবং অবচয় প্রতি বছর এখানেও কিন্তু হ্রাস পেতে থাকে। আর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতেও প্রিয় শিক্ষার্থী অবচয় যোগ্য মূল্যের উপরে কিন্তু
আমরা অবচয় নির্ধারণ করে থাকি। সেই অবচয়যোগ্য মূল্য নির্ধারণের সূত্রটা আমরা জানি, সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। এই বিষয়টা প্রিয় শিক্ষার্থী মাথায় থাকতে হবে। এবং অবচয় হিসাবে আমরা প্রস্তুত করেছি, আমরা চাইলে এটা চলমান জের ছক বা টি ছক যে কোনো ভিত্তিতেই প্রিয় শিক্ষার্থী আমরা এটা করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করব এবং প্রত্যাশা করব তোমরা বাসায় অলস সময় পার না করে নিয়মিত আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখো এবং অনুশীলন করো। 15 তারিখ থেকে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হচ্ছে। আমরা জানি তোমরা 100% প্রস্তুতি নিচ্ছ, কারণ এই টিউটোরিয়াল পরীক্ষার মার্ক তোমাদের পরীক্ষার মার্কের সাথে যোগ হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি তোমাদের অলস বসে থাকার সময় আর নেই। প্রিয় শিক্ষার্থী, সবাই সবার জন্য দোয়া করব, সুস্থ থাকবো, নিজে সুস্থ থাকার চেষ্টা করব, অপরকে সুস্থ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবো এবং নিয়মিত আমরা আমাদের যে শারীরিক সুস্থতার জন্য পরিচ্ছন্ন রাখা নিজেকে, সেই বিষয়টি দিকে আমি অবশ্যই নজর রাখবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।